তো আমি আজকে স্পেসিফিক্যালি ভাইরাসটা সম্বন্ধে, ভাইরাসের সর্বভারতীয় অবস্থান এবং আমাদের ত্রিপুরার প্রেক্ষাপট, এই দুটো জিনিস হাইলাইট করব। যদি আমরা শুরু থেকে যাই, 2019-এর যে ডিসেম্বর মাস থেকে যে ভাইরাসটা প্রথম ডিসকভারি হয়েছিল, তো তার থেকে এই যে জার্নি ভাইরাসের আজকে প্রায় 2 বছর হতে চলল, 1.5 বছর হতে চলল, এই সারা জার্নিতে ভাইরাস অনেকবার তার চারিত্রিক পরিবর্তন করেছে। চারিত্রিক পরিবর্তন করে এগুলোকে আমরা আমাদের পরিভাষায় ডিফারেন্ট ক্লেডস বলি, কারণ এগুলো আরএনএ ভাইরাস কন্টিনিউয়াস মিউটেশন করার ফলে ওরা বিভিন্ন ক্লেডসে পরিণত হয়। সারা বিশ্বে এখন 8টি ক্লেডস সার্কুলেট করছে। তো 8টি ক্লেডের মধ্যে আমরা এপ্রিল মাস থেকে আপ টু ডিসেম্বর টোটাল 113টা স্যাম্পল সিকোয়েন্সিং এর জন্য পাঠিয়েছিলাম এনআইভি পুনেতে। 8টি ক্লেডের মধ্যে 3টে ক্লেড আমাদের ত্রিপুরায় সার্কুলেটেড ছিল এবং এগুলো খুব একটা ভেরিয়েন্ট অফ কনসার্ন ছিল না, যেটা নিয়ে সবার উদ্বেগ ছিল সেগুলো ছিল না। এগুলো মোস্টলি আমরা পেয়েছি চেন্নাই থেকে, কিছু পেয়েছি নর্থ ইন্ডিয়া থেকে, কিছু পেয়েছি ইস্টার্ন সাইড থেকে। এই হচ্ছে আমাদের ভাইরাসের সংমিশ্রণ আপ টু ডিসেম্বর। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে যখন নতুন করে আবার শুরু হলো, তখন আমরা কতগুলো নাম শুনতে থাকলাম। একটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট, যাকে আমাদের পরিভাষায় এটাকে বলা হয় B1.1.7। সেকেন্ড হচ্ছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, যেটাকে বলা হয় B1.351। আর থার্ড হচ্ছে ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, সেটা হচ্ছে B1.28। আর এই 3টে ভেরিয়েন্টকে তখন ভেরিয়েন্ট অফ কনসার্ন বলতো, VOC বলতো না। ভেরিয়েন্ট অফ কনসার্ন কেন? কারণ ওদের ইনফেক্টিভিটি বেশি, ট্রান্সমিসিবিলিটি বেশি। সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে ওরা ভ্যাকসিন দেওয়ার ফলে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা এসকেপ করার প্রবণতা আছে। এই 3টে কারণে আমরা এগুলোকে ভেরিয়েন্ট অফ কনসার্ন বলি। আমাদের দেশে যখন মহারাষ্ট্রে যখন সার্চ শুরু হলো, তখন সিকোয়েন্স করে দেখা গেল যে এবার নতুন করে ইন্ডিয়ান ভেরিয়েন্ট শুরু হলো, যেটাকে আমরা ডাবল মিউটেন্ট বলছি। তো এই ডাবল মিউটেন্টের নাম আমাদের পরিভাষায় হচ্ছে B1.617। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডাইরেকশন অনুসারে আমরা প্রত্যেক মাসে 5% পজিটিভ স্যাম্পল, যাদের সাইকেল থ্রেশহোল্ড সিটি ভ্যালু বলি আমরা, সিটি ভ্যালু 25 এবং তার নিচে থাকে, ওদেরকে আমরা কম্পালসারিলি আমরা এখন সিকোয়েন্সিং এর জন্য পাঠাই। টোটাল আমরা 19টা স্যাম্পল পাঠিয়েছিলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিনোমিক্স এন্ড মলিকুলার বায়োলজি কল্যাণীতে। সেটা হচ্ছে আমাদের জন্য আইডেন্টিফাইড সেন্টার। 10টা সেন্টার সারা ভারতবর্ষে আছে। তো আজকে বিকেলে এন্টায়ার রিপোর্ট আমাকে শেয়ার করেছে সিকোয়েন্সিং কমপ্লিট করার পরে। তো যেটা আমি বলবো সেটা আমাদের জন্য খুব একটা ভালো খবর নয়, সেটা খুবই উদ্বেগজনক। আউট অফ 19 আমরা 11টা পেয়েছি ডাবল মিউটেন্ট, যেটা মহারাষ্ট্রে 70% ইনফেকশন করছে। মোর দ্যান 69% ইনফেকশন caused by this double mutant B1.617। পাঁচটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট, যেটা নিয়ে আমরা খুব চিন্তিত। দিল্লিতে এবং পাঞ্জাবে যে ইউকে ভেরিয়েন্ট আছে, সেই ভেরিয়েন্টও আমাদের এখানে এসে গেছে। তো সেটা হচ্ছে B1.1.7। এন্ড একটা পেয়েছি আমরা সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট B1.351। আর বাকিগুলো নরমাল আছে। এখন আরেকটা ভেরিয়েন্ট মাত্র বাকি আছে, সেটা হচ্ছে ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট। সেটা হচ্ছে সবচেয়ে ড্রেডেড ভেরিয়েন্ট, যেটা যদি সংক্রমণ ছড়ায় তাহলে আমাদের ভ্যাকসিনের এফিকেসি কতটা থাকবে তা প্রশ্ন চিহ্নের মধ্যে থাকবে। আজকে এতগুলো কথা আপনাদের সামনে তুলে ধরার কারণ হচ্ছে একটা, ডক্টর দীপ বললেন কেন আমরা এতগুলো ডিসিশন আজকে আবার আমরা উই ওয়েন্ট ব্যাক টু আগের ডিসিশনগুলোতে কেন আমরা গেছি। কারণ এই মুহূর্তে আমাদের দুটো জিনিস আমাদের সামনে, একটা হচ্ছে অবজারভেশন অফ কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, সেকেন্ড হচ্ছে
ভাইরাস কিন্তু এবারও আমাদের সময় দিচ্ছে, গতবারও আমাদের সময় দিয়েছিল। আমরা হয়তো অনেক প্রস্তুতি যতটুকু নিয়েছিলাম তাতেও আমরা দেখতে পেরেছি যে এটা সম্পূর্ণ ছিল না একটা সময়। কিন্তু এবারও আমরা চাইছি যে আপনারা দেখছেন যে সারা দেশের পরিস্থিতি, আমরা চাই না এমন একটা পরিস্থিতিতে পড়ি যেখানে যে স্বাস্থ্য দপ্তরকে যেখানে সারেন্ডার করতে হবে, যে নিজের ব্যবস্থা নিজে করতে হবে, এই জাতীয় সিচুয়েশনে যাতে না পড়তে হয়। সেটার জন্য যেহেতু এটা একটা পাবলিক হেলথ প্রবলেম, health alone cannot take responsibility. That is a clear cut message. যে শুধু বেড বাড়িয়ে, অক্সিজেন বাড়িয়ে, ওষুধ আনিয়ে কিচ্ছু করা যাবে না যদি আমরা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার না মানি। সবার কাছে অনুরোধ, এখনো হাই টাইম, ভাইরাস আমাদের সময় দিচ্ছে, যা এসছে, কারণ অলরেডি এই ভেরিয়েন্টগুলোর নাম শুনে বুঝতেই পারছেন এগুলো সব ইম্পোর্টেড, সব ট্রাভেলের থ্রুতে এসছে। ম্যাক্সিমাম এয়ার হবে, কারণ ট্রেন এখনো সেইভাবে আসেনি, এয়ার ট্রাভেলের মাধ্যমে এগুলো এসছে। এখন এগুলো যাতে আর বেশি ছড়াতে না পারে, এগুলো যাতে দুর্বল হয়ে পড়ে, আমরা যাতে পিক অ্যাচিভ না করতে পারি। সেকেন্ড ওয়েভের পিক কিন্তু খুব ডেঞ্জারাস রূপ নিচ্ছে বিভিন্ন স্টেটে, সেটা দেখতেই পাচ্ছেন, ডেইলি আপনারা সিনারি দেখতে পাচ্ছেন। কোয়ারেন্টাইনের যে আমাদের যে লাস্ট টাইমের অভিজ্ঞতা, আমরা দেখেছি যে কোয়ারেন্টাইনে রেখে ক্রস ইনফেকশন বেশি হয়েছে রাদার দেন হোম আইসোলেশন। কারণ কি, কোয়ারেন্টাইনের সেন্টারের যে গাইডলাইন আছে, কোয়ারেন্টাইন সেন্টারও কিন্তু অ্যাজ গুড এজ এ কোভিড কেয়ার সেন্টার, সিসিসির মতো হওয়া উচিত। কারণ সেখানেও কিন্তু আমার 2 মিটার দূরত্ব থাকা উচিত, বাকি সব কিছু ব্যবস্থা থাকা উচিত। কিন্তু এখানে দেখা গেছে একটা রুমে হয়তো 15 জন 20 জন একসঙ্গে আছে, যে পজিটিভ ও নেগেটিভদের ছড়াচ্ছে। আমাদের সিপাহীজলাতে সিমিলার এক্সপিরিয়েন্স হয়েছে, এক ঘরে 18-20 জনও গিয়ে পাওয়া গেছে। তারপরে দেখা গেছে প্রথমে একজন পজিটিভ ছিল, পরে যখন আমরা টেস্ট করাই সব 18 জন 17 জন 18 জন সব পজিটিভ। এই প্রেক্ষাপটে আমরা বলছি যে এই যে জিনিসগুলো, হোস্টেল এবং স্কুল বা যে কোনো খালি জায়গা, এগুলো আমাদের ভবিষ্যতের জন্য প্রিজার্ভ রাখা উচিত। যদি কোনো সিচুয়েশন এমন হয়, তাহলে হয়তো এমনও হতে পারে যে টেন্ট লাগিয়ে চিকিৎসা করতে হতে পারে। সো আমরা এনকারেজ করছি যে বাড়িতে থাকলে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যদি হয়, আর যে ডক্টর দীপ এখন যেগুলো বললো, পোস্টার লাগিয়ে, সিল দিয়ে এগুলো যদি আমরা চালু করি, আমার মনে হয় এটার এফেক্টিভনেস বেটার হবে। ডেফিনেটলি এটা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ এতবার বলার সত্ত্বেও আমরা জেনেও না জানার ভান করি। কারণ এই ভাইরাসটা দেখুন, রিসেন্টলি যদি আপনি WHO দেখেন যে ভাইরাসটা এয়ারে কিছুক্ষণ সার্কুলেট করতে পারে। তো আমাদের স্বভাব কি, আমরা রাস্তায় বেরোনোর সময় আমরা মাস্কটা হয়তো পরি, কিন্তু যে একটা বন্ধ করে আমরা আড্ডা দিই বা আমরা ক্লোজ নিজেদের সঙ্গে কথাবার্তা বলি, তখন কিন্তু মাস্ক খুলে নিই। তো কে পজিটিভ কে নেগেটিভ বলতে পারছি না। এই যে ক্লোজ রুমে কিন্তু 2 মিটারের কনসেপ্ট নেই এখনো। এই রুমের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে যদি কেউ একজন পজিটিভ থাকে, কারোর যদি মাস্ক না থাকে, সার্কুলেট করবে ভাইরাস, কিছুক্ষণ ছড়াতে পারে। সচেতনতা ডেফিনেটলি আছে। আমার একটা কোশ্চেন ছিল, আমরা যে এখন নাইট কারফিউটা দেওয়া হয়েছে, এটা আগেরবার দেখা গেছিল নাইট কারফিউর সময় পুরো যে আমাদের জায়গাগুলো স্যানিটাইজ করা হয়েছে। এবার কিন্তু নাইট কারফিউতে এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এই নাইট কারফিউটার মানেটা কি? নাইট কারফিউ তো মেইনলি হচ্ছে এগ্রিগেশন প্রিভেন্ট করা, স্যানিটেশন এবং ডিসইনফেকশন করে, এনভায়রনমেন্ট স্যানিটেশন ডিসইনফেকশন করে খুব একটা বেনিফিট পাওয়া যায়নি। এই যে গাইডলাইনগুলো দিন দিন চেঞ্জ হচ্ছে বিকজ অফ আওয়ার লার্নিং এক্সপিরিয়েন্স, যে আমরা আগে গত এটাকে ফার্স্ট ওয়েভে আমরা যা আমরা দেখেছি এবং যা ইয়ে হয়েছে। কারণ গত ওয়েভের সময় যদি মনে থাকে আপনাদের, আমরা বলেছি কিন্তু এই ভাইরাসটা এয়ারবোর্ন নয়। এখন আমরা বলছি যে ক্লোজ সিচুয়েশনে, কারণ অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে ওরা সার্ভাইভ করতে পারে কিছু। তো রাদার দেন disinfecting the open field, disinfection of the room and floors are very important. তো সেই জন্যই হয়তো এখন এই গণহারে এই উদ্যোগ নেওয়া হচ্ছে না। এটার এফিকেসি খুব একটা থাকে না, কারণ ডিসইনফেক্টেড কনসেন্ট্রেশন এনভায়রনমেন্টের মধ্যে বেশিক্ষণ এফেক্টিভ থাকে না। স্যার, ডাবল মিউটেন্ট একটু খুলাসা করুন। ডাবল ইনক্লুডিং এই যে আপনার যে টিকাটা দিলেন 5টা ইউকে ভেরিয়েন্ট, 1 সাউথ আফ্রিকা, ব্রাজিল এখন আসেনি। হ্যাঁ 19টি স্যাম্পলের মধ্যে 11 জনের হচ্ছে। কবে পাঠিয়েছেন বা কবে আছে রিপোর্ট এসেছে? হ্যাঁ আমরা 12 এপ্রিল পাঠিয়েছিলাম এবং আজকে আমরা কমপ্লিট রিপোর্ট পেয়েছি।
ঠিক আছে। তো এটা একটু টাইম লাগে, এটা খুব ব্যয়সাধ্য টেস্ট, এবং ওরা মহারাষ্ট্রে আপসার্টসের কারণে সেন্টারগুলো সাংঘাতিক বিজি হয়ে গেছিল, সেই জন্য হয়তো খানিকটা দেরি হয়েছে, বাট আলটিমেটলি উই গট দ্য রিপোর্ট। তো 19টার মধ্যে 11টা হচ্ছে ডাবল মিউট্যান্ট B1.617, 5টা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট B1.1.7, আর একটা হচ্ছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট। আরগুলো নর্মাল যে করোনা ভাইরাস আগের সময় ছিল এটা আছে। স্যার এখন কি আছে মানে করোনা পজিটিভ মানে মারা গেছে কেউ ডাবল মিউটেন্ট? ডাবল মিউটেন্টের মধ্যে আমাদের কাছে এখন অব্দি যাই, আমি জাস্ট বিকেলবেলা পেয়েছি, অ্যানালাইসিস করতে পারিনি। পেয়েই আমি ভাবলাম অথরিটির সঙ্গে কথা হয়েছে, প্লাস যেটা দীপ বললো সকাল থেকে একটা রিউমার চলছিল, 2জন মারা গেছে কি অনেক কিছু শুনছিলাম, অনেকেই ফোন করছিল, উদ্বিগ্ন ছিল সবাই। তো আমি ভাবলাম যে এখন রিপোর্ট পেয়েছি, এখনই আমার শেয়ার করা উচিত। আমি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে শেয়ার করলাম, সেখান থেকে ডাইরেকশন পেলাম যে প্রেসে বলার জন্য, যাতে এটা মানুষ জানতে পারে। তো আমার কাছে এখন অব্দি যা ইনফরমেশন আছে আমরা পুরোপুরি অ্যানালাইসিস করতে পারিনি। ডাবল মিউটেন্টের একজন মারা গেছে এখন অব্দি, তবে কালকে নাগাদ আমি আরো পরিষ্কার বলতে পারবো যে কতটা। স্যার একটা প্রশ্ন স্যার, আপনি তো বললেন যে দ্বিতীয় কোভিডও খুব স্ট্রংলি আমাদের রাজ্যে এসে গেছে, আর আপনি আরেকটা কথা বললেন যে মাস্কটা খুব প্রয়োজন, কিন্তু এখনও দেখা যাচ্ছে রাস্তাঘাটে মাস্কের জন্য 200 টাকা বাঁচানোর জন্য যে কোনো মাস্ক তারা ব্যবহার করতে পারবে। এখন কাপড়ের মাস্ক আর সার্জিক্যাল মাস্ক N95 কোনটা মানুষের জন্য আসল প্রযোজ্য? ওপেন এয়ারে যখন আমরা থাকি, ওপেন এয়ারে দেখেন মাস্ক আপনি যেটাই পড়ুন, মাস্কের মেইন প্রিন্সিপাল হচ্ছে চারিদিকে যাতে এয়ার না ঢুকে। আমি কাপড়ের মাস্কটা যদি টাইট করে পড়ি, যেমন আমার এটা এখন একটু লুজ লাগছে, তো কাপড়ের মাস্কটা যদি আমি টাইট করে পড়ি, তাহলে যদি কোনো এয়ার প্যাসেজ না থাকে তাহলে কাপড়ের মাস্ক সেফ, বাট ট্রিপল লেয়ার ইজ সেফ। আর যদি যারা হেলথ কেয়ার প্রোভাইডার, যারা একদম ডাইরেক্ট রোগীর সঙ্গে এক্সপোজ, তাদের ক্ষেত্রে N95। কাপড়ের মাস্কটা কি ভাইরাস প্রোটেক্টেড না এই কাপড়ের মাস্কের থেকে ভাইরাস ভালো সার্জিক্যাল মাস্ক কোনটা? ভাইরাসের দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে আমি ভাইরাসটাকে ইনহেল না করা, আর একটা হচ্ছে আমি ভাইরাসটাকে না ছড়ানো। কাপড়ের মাস্ক প্রিভেন্ট করবে আমার থেকে যাতে ভাইরাসটা বের না হয়, কিন্তু আমার কাপড়ের মাস্ক পরলে আমার ভেতরে ভাইরাসটা ঢোকার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একদম খোলাখুলি কথা যে কাপড়ের মাস্কটা একটা ব্যারিয়ার হিসাবে কাজ করে। আমি কাশি দিলাম, আমি হাঁচি দিলাম, বা আমি কথা বললাম, এই যে ড্রপলেট গুলো বেরোতে পারবে না, সো দ্যাট ভাইরাস আপনি আমার সামনে বসে কথা বলছেন আপনাকে ইনফেক্ট করবে। এই কথাটাই আমার মনে হয় 200 টাকা থেকে বাঁচার জন্য যে কোনো কাপড়ের মাস্ক মানুষ ব্যবহার করছে, কিন্তু এতে তো আর কোভিড না, এটা কোভিড। আপনারা এই বিষয়ে কি সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছেন? না, যেখানে যেখানে আপনার এক্সপোজারের ব্যাপার আছে, ক্লোজ এনভায়রনমেন্টের যাওয়ার ব্যাপার আছে, সেখানে মিনিমাম ট্রিপল লেয়ার মাস্ক পরা উচিত, নট দ্যাট। এবং আজকাল আমরা বলছি ইভেন ডাবল মাস্ক পরা, যে রিস্কি জায়গায় এগ্রিগেশনে যেতে হলে ইউজ ডাবল মাস্ক, একটা ট্রিপল লেয়ার তার উপর একটা কাপড়ের মাস্ক রেখে দিলেন, এতে কোনো প্রবলেম নেই। নতুন ভাইরাসের কোনো সিমটম আছে? সিম্পটমের চেঞ্জটা কি? সিম্পটমের চেঞ্জ দেখুন, নতুন ভাইরাসের সিম্পটমের চেঞ্জ বলতে এখন এডিশনাল আগে যা আছে তা, আর এখন যে নতুন ভেরিয়েন্ট গুলো ডায়রিয়া দিয়ে শুরু হচ্ছে, ডায়রিয়া ভমিটিং, লুজ মোশন ভমিটিং বেশি হচ্ছে। সো ডায়রিয়া ভমিটিং যাদের থাকে, যে সর্দি কাশি জ্বর হতে হবে এমন কোনো কথা নেই, হঠাৎ ডায়রিয়া শুরু হলো, হঠাৎ লুজ মোশন, খুব দুর্বল হয়ে যাচ্ছে, এই ধরনের পেশেন্টদের টেস্ট করিয়ে নেওয়া হবে। বাচ্চা শিশুরা এফেক্টেড হতে বলছে, বাচ্চা শিশু there is a shift in trend in infection, কারণ ফার্স্ট ওয়েভে আমরা ইনফেক্টিভিটি বলতাম 50-এর উপরে ইনফেক্টিভিটি ইজ হাই, যত এজ বেশি তত বেশি ইনফেকশন হাই। সেকেন্ড ওয়েভে ইয়ং এজ আর ইনফেক্টেড মোর, এবং তার থেকে বাচ্চারাও বাদ যাচ্ছে না, কারণ আমরা সেদিনে একজন 7 বছরের বাচ্চা পেয়েছি পজিটিভ। তো বাচ্চারাও এখন ঠিক বিপদ মুক্ত নয়, সেই জন্য বয়স্ক এবং বাচ্চাদের যথাসম্ভব ঘরে থাকার দিচ্ছি। স্কুল কলেজ বন্ধ রাখার উদ্দেশ্য হচ্ছে সেটাই, মেইনলি সেটাই। করার জন্য বা নাইট কাজ সেটা অলরেডি আলোচনা চলছে, ফিজিবিলিটি দেখে আমার নাইট কার্ফিউ হতো, কারণ ম্যাক্সিমাম স্টেটে এটা 8টার থেকে করে দিয়েছে, কোনো স্টেটে 7টায় করেছে। এমন সিচুয়েশন হলে ডেফিনেটলি আমাদের এখানে করবে। আপনারা কি স্যার কোনো প্রপোজাল করেছেন নাইট কার্ফিউ আগে? ডিসকাস হয়েছে, এটা আগেই, আজকে বেসিক্যালি ছিল এই গাইডলাইন। স্যার
দেখা যাচ্ছে যে রেল স্টেশন বা বিমানবন্দরে যারা পজিটিভ হচ্ছে তারা গণপরিবহন ব্যবহার করছে তাদের জেলাতে বা তাদের বাড়িতে যাওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে কি আপনারা কোনো গাইডলাইন ঠিক করে? আজকে তো 1 month 15 times টেস্ট করিয়েছি, 15 times RT-PCR, ইটস এ কস্টলি টেস্ট। দুদিন পর পরই করাচ্ছে, তখন আমরা ওনাকে হল করলাম যে কেন, ওয়াই আপনাদের কি অসুবিধা, রেসপন্স হচ্ছে আপনাদের কি অসুবিধা। মানে আমাদের অসুবিধা হচ্ছে কারণ ইউ আর মানে জেনুইন ব্যক্তিকে আপনি বঞ্চিত করে এটা আপনি আনডিউ অ্যাডভান্টেজ দিচ্ছেন। আপনি 2 দিন পর 3 দিন পর তো টেস্ট করানোর কোনো গাইডলাইন নেই, কিছু নেই। তো উনি বললেন যে না আমার ফ্রিকুয়েন্ট ট্রাভেল থাকে, তো একটা ট্রাভেল শেষ করে আস্তে আস্তে ওইটার এক্সপায়ারি হয়ে যায়, আরেকটা ট্রাভেল শুরু হয়ে যায়, দেন তখন উনি বললেন যে ওয়াই ডোন্ট ইউ স্টার্ট ইন প্রাইভেট, আমি পয়সা দিতে রাজি আছি। তো এই ধরনের যারা ফ্যান্সি টেস্ট করাতে যাবেন বা এই ধরনের যারা ইয়ে করেন, আমরা চাইছি যে কারণ এজিএমসি ইজ ভেরি বিজি উইথ ডিস্ট্রিক্ট, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে স্যাম্পল আসছে, প্লাস মানে আমরা চাইছি যে প্রকৃত যারা সিমটোমেটিক, যাদের রিয়েল দরকার তারা বিনা পয়সায় সুযোগটা পাক, আর যাদের বিভিন্ন কারণে দরকার যে ভ্রমণে যাবে ওনার ফার্স্ট প্রায়োরিটি দিতে হচ্ছে আমাকে, কারণ ওনার এখন ট্রেন আছে, এখন ফ্লাইট আছে, এখন উঠতে হবে, দেবেন না কেন, এই ধরনের প্রেশারে আমরা করি। তো যারা এই ধরনের আমোদ প্রমোদে যাবেন, ভ্রমণ যাবেন, তাদের ক্ষেত্রে আমরা বলি যে 500 টাকা বেশি দিয়ে ওইখানে টেস্ট করিয়ে দিয়ে, এটা মনে হয় মানুষের সাথে এটা করা উচিত। চিকিৎসক হিসেবে আপনাদের না, আমি আরেকটা- লকডাউন দেওয়ার জন্য কি যে এই প্রেক্ষাপটে আমরা আরো সচেতন হব, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ঠিক মতো মানবো, এগ্রিগেশন যেখানে জনজমায়েত হচ্ছে সেটাকে আমরা যে কোনো মূল্যে প্রিভেন্ট করব, থ্রো সোশ্যাল মিডিয়া, থ্রো প্রতিবাদ, যেভাবে হোক আমরা এটা করব, অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে যেভাবে সম্ভব। ইভেন বাজার হাটগুলো আমার মনে হয় আস্তে আস্তে সিদ্ধান্ত নিচ্ছে ছড়িয়ে দেওয়ার জন্য, সেগুলো আমরা পালন করব। আর সরকার যখন যাদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেয় আমরা স্বতঃস্ফূর্তভাবে ভ্যাকসিন নিয়ে নেব। একটা রিউমার ছিল মাঝে যে ভ্যাকসিন নেওয়ার আগে টেস্ট করিয়ে নিতে হবে, সেটা ঠিক নয়। ভ্যাকসিন নেওয়ার আগে কারোর কোনো টেস্ট করার দরকার নেই। যদি কেউ সিমটোমেটিক থাকে, সর্দি কাশি থাকে, ওদেরকে আমরা বারণ করছি ভ্যাকসিনেশন সেন্টারে যাওয়ার জন্য। সর্দি কাশি সুস্থ হয়ে গেলে তখন আপনি ভ্যাকসিন নিতে পারবেন, কারণ টেস্ট না ওদের ক্ষেত্রে টেস্ট না করিয়ে, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস থাকলে টেস্ট না করিয়ে ছড়ানোর একটা সম্ভাবনা থাকে। এদের মরবিডিটি ইজ ভেরি হাই, মর্টালিটি ডিপেন্ড করছে ডিপেন্ডিং আপন দ্য ইমিউন স্ট্যাটাস অফ দ্য ইন্ডিভিজুয়ালস, ওদের উপর। তো যেটা কোশ্চেন জানতে চাইছিলেন যে হোয়াট ইজ ডাবল মিউটেন্ট। ডাবল মিউটেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি ভাইরাসটা কি করে আমাদের শরীরে ঢোকে এটা যদি বুঝতে চাই, তাহলে দেখবেন যে ভাইরাসটা আমাদের শরীরে এক ধরনের রিসেপ্টর ইউজ করে, SEE2 রিসেপ্টর বলে, এগুলো আমাদের রেসপিরেটরি সেলের মধ্যে থাকে। তো এই যে প্রোটিনটা রিসেপ্টরের সঙ্গে সংযুক্ত হয় সেই প্রোটিনটাকে ভাইরাসের স্পাইক প্রোটিন বলে। স্পাইক প্রোটিন ইজ দ্য কালপ্রিট প্রোটিন। স্পাইক প্রোটিনে যত মিউটেশন হবে তত বেশি ভাইরাসের সংক্রমণ ক্ষমতা বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে যে একবার সিঙ্গেল মিউটেশন অলরেডি হয়ে গেছে লাস্ট ফার্স্ট ওয়েভে, এবার সেকেন্ড ওয়েভে স্পাইক প্রোটিনের এখন দুটো অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে গেছে, দুটো ভিন্ন জায়গায় মিউটেশন আছে, যার ফলে ভাইরাস আরো অ্যাক্টিভ হয়ে গেছে। আরো অ্যাক্টিভ হয়ে এখন আরো বেশি এফিশিয়েন্টলি ও এই রিসেপ্টর ইউজ করে আমাদের সেলে ঢুকতে পারছে। দ্যাট ইজ এ ডাবল মিউটেন্ট। সো বেসিক্যালি স্পাইক প্রোটিন, এবং আমরা যে ভ্যাকসিন নিচ্ছি, ভ্যাকসিনটা কিন্তু আমরা স্পাইক প্রোটিনটাকেই কাজে লাগিয়ে ভ্যাকসিনেশনটা নিচ্ছি, যাতে স্পাইক প্রোটিন ইনডিউসড অ্যান্টিবডি গঠন হয়, যাতে স্পাইক প্রোটিনটাকে আমরা নিউট্রালাইজ করতে পারি। তো এখন যদি ডাবল মিউটেন্ট যদি এখন 13টা 14টা মিউটেশন হয়, তাহলে এই স্পাইক প্রোটিনের এগেইনস্টে যে ভাইরাস ভ্যাকসিন রিলেটেড অ্যান্টিবডি হবে সেটা তো এফেক্টিভ নাও হতে পারে। এটা হচ্ছে এখন এর জন্য এই ভেরিয়েন্টগুলোকে বলা হয় ভেরিয়েন্ট অফ কনসার্ন, যে আমরা এগুলো নিয়ে উদ্বিগ্ন আছি। সবাই অবগত আছেন যে দেশের অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরাতেও সেই কোভিডের দ্বিতীয় সার্স দেখা দিয়েছে। তো সেইভাবে আমরাও আমাদের প্রিপেয়ারনেস, আমরা কীরকমভাবে তৈরি থাকবো সে বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি। আমরা আজকে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির চেয়ারম্যানশিপে আমাদের একটা ভিসিও হয়েছে সব ডিস্ট্রিক্টের সাথে, সেখানে আমরা কিছু নতুন ডিসিশন নিয়েছি। আপনারা সবাই অবগত আছেন যে এখন রেল আসছে, বিশেষ করে বিভিন্ন 4টে রাজ্যের থেকে যে রেলগুলি আসছে
সেটার থেকে আমরা যে প্যাসেঞ্জারগুলি আসবে সেখানে আমরা 100% টেস্ট করার জন্য আমরা ডিসিশন নিয়েছি। ফ্লাইটও আমাদের এখানে আসছে, ফ্লাইটও আমরা করছি, আগে থেকে আমাদের ডিসিশন নেওয়া আছে। তারপরেও আমরা 100% আমরা টেস্ট করব, সেই ডিসিশন আমাদের হয়েছে। তাছাড়া কিছু কোয়ারেন্টাইন করা, পেশেন্ট শিফটিং করা, এরকমভাবে আমরা পেশেন্ট শিফটিং করব। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পেশেন্ট যেগুলি আসবে, যাদের আমরা বিভিন্ন সেন্টারে মিনস রেলওয়ে স্টেশন, তারপরে এয়ারপোর্টে টেস্ট করে পজিটিভ পাবো, ওদেরকে কীরকমভাবে আমরা শিফট করবো, কীরকমভাবে ওদের হোম আইসোলেশন না কোয়ারেন্টাইন সেন্টার কীরকমভাবে আমরা দেব, সেই ব্যাপারে আমরা আজকে ডিসিশন নিয়েছি। এ ব্যাপারে আপনাদের সামনে ডিটেলস বক্তব্য রাখবেন আমাদের স্টেট সার্ভেলেন্স অফিসার ডক্টর দীপ কুমার দেববর্মা। প্রত্যেক দিনই আমরা একটা স্বাস্থ্য দপ্তর থেকে মিডিয়া বুলেটিন শেয়ার করি, আপনারা যার মাধ্যমে আপনারা আমাদের পুরা ত্রিপুরা রাজ্যবাসীকে এই নিউজটা পৌঁছানোর পরে ওরা জানতে পারে যে আমাদের আজকে এটা যে কি স্ট্যাটাস আছে। আজকে যদি এই কারণে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের তিনজনকে, যেহেতু আমরা ডেইলি জিনিসটাকে মনিটর করছি ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল কি হচ্ছে না হচ্ছে, এই জন্য এই জিনিসটা ব্রিফ করার জন্য আমাদেরকে উনি বলেছেন, ডাইরেকশন দিয়েছেন। তো এই জন্য আমরা আজকে এসে ব্রিফ করছি আপনাদেরকে। যদি আমি আজকে সারাদিনের পজিটিভ কেস দেখি, আপনারা সবাই জানেন যে গতকাল আমাদের রাজ্যে ছিল 124 জন পজিটিভ, 124। আজকে তা বেড়ে হয়ে গেছে 166, 166 জন পজিটিভ এসছে। যদি আমি সায়েন্টিফিক পজিটিভিটি রেট দিয়ে দেখতে যাই, আমাদের পজিটিভিটি রেট ছিল গতকাল ছিল 2.70, যা বেড়ে আজকের দিনে 3.27 হয়েছে। তো অলমোস্ট 0.50% পজিটিভিটি রেট ইনক্রিজ করেছে, যেটা ডেফিনেটলি আমাদের জন্য একটা চিন্তার বিষয় যে আগামী দিনে কি হবে না হবে। ট্রেন্ড তো আমরা দেখছি যে প্রত্যেক দিনই কিছু না কিছু বাড়ছে, কিন্তু গতকালের থেকে আজকের যে মানে ডিফারেন্স অফ ইনক্রিজ অফ পজিটিভিটি রেট যদি আমি প্রপোর্শনে দেখি, তো কিন্তু লাস্ট বিগত এক সপ্তাহে যদি দেখি, তো আজকের দিনে কিন্তু সবচেয়ে বেশি প্রপোর্শনাল ওয়াইজ ইনক্রিজ করেছে। তো সেটা আমাদের জন্য একটা চিন্তার বিষয়। তো আমরা সেইভাবেও স্টেপস নিচ্ছি। তো সেই জন্য আজকে দ্রুত আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্যার নিজে ভিসির মাধ্যমে ডিস্ট্রিক্টের প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কালেক্টর, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, চিফ মেডিকেল অফিসার হেলথ ডিপার্টমেন্টের থেকে এবং ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার যারা আছে তাদের সাথে 1-to-1 থ্রু ভিডিও কনফারেন্স প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বিগত কিছুক্ষণ আগে উনি ইন্টারাকশন করেছে, এবং আমরা সমগ্রভাবে অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছি যে এইগুলি আমরা করব, সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলছি। যদি 166 কেসেস দেখি, তার মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আছে 98 আউট অফ দ্যাট 166, গোমতী ডিস্ট্রিক্টে আছে 5 জন, ধলাই ডিস্ট্রিক্টে আছে 19 জন, সিপাহীজলা আছে 3 জন, নর্থ ডিস্ট্রিক্টে আছে 11 জন, ঊনকোটি ডিস্ট্রিক্টে আছে 20 জন, সাউথ ডিস্ট্রিক্টে আছে 10 জন। এটা হলো 166 এর ব্রেকআপ। আর আজকের দিনে আমার টোটাল পেশেন্ট যারা ঠিক হয়ে বাড়ি ফিরে গেছেন বা রিকভার্ড হয়ে যারা বাড়িতে রয়েছেন, আজকে আমরা 50 জন রিকভার্ড হয়েছে। আজকের দিনে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এতদিন যে অ্যাক্টিভ কেসের সংখ্যা দেখছিলাম ডাবল ডিজিট বা ট্রিপল ডিজিট, আজকে কিন্তু এটা 4 ডিজিটে জাম্প করে গেছে অ্যাক্টিভ কেস। 1020 আজকের দিনে আমাদের অ্যাক্টিভ কেস। তো 2021-এ ফার্স্ট টাইম মানে যেটা আমাদের জাম্প করে মোর দেন 4 ডিজিটে ফার্স্ট টাইম আমরা আজকের দিনে অ্যাক্টিভ কেসের সংখ্যায় পৌঁছে গেছি। যদি আমি দেখি আজকের দিনে যে আমাদের যে অ্যাক্টিভ কেস আছে, অ্যাক্টিভ কেসের মধ্যে 841 জন হোম আইসোলেশনে আছেন। তাছাড়া বাকি যতজন আছে তারা কোনো না কোনো ফেসিলিটিতে, কোভিড কেয়ার সেন্টার বা ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার বা ডেডিকেটেড কোভিড হসপিটাল জিএমসিতে ওরা চিকিৎসাধীন আছে। তার মধ্যে যদি আমি দেখি
তার মধ্যে আপনার এজিএমসিতে সবচেয়ে বেশি পেশেন্ট আছে আজকের দিনে, 52 জন পেশেন্ট আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ডেডিকেটেড কোভিড হসপিটালে আছে। আইএলএস হাসপাতালে 38 পেশেন্ট, বিএসএফ হাসপাতাল শালবাগের 36 পেশেন্ট, পিআরটিআই এডিনগরে যে আছে 18 জন পেশেন্ট, আমবাসাতে কোভিড কেয়ার সেন্টার যেখানে আছে এখানে আছে 19 জন, এবং রাজনগর যে পিএসসি নিউন পিএসসি নর্থ ডিস্ট্রিক্টে ওখানে 16 জন চিকিৎসাধীন আছে। তো সেটা হলো ওভারঅল চিত্রটা। এটা আজকে একটা কথা হয়েছে, হয়তো এটা করবো আমরা। আর বাড়ির মধ্যে সেই পোস্টার লাগানো কোয়ারেন্টাইন করে, তো সেটাও আমরা আগামী 1-2 দিনের মধ্যে আমরা চালু করব। এটা একটা মানে ডিসিশন যেটা আমরা নিয়েছি। এই ডিসিশনটা নেওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। আজকে আমি অনেক জায়গা থেকে ফোন পেয়েছি, অনেক কাছ থেকে শুনতে পেরেছি, স্যারের কাছেও অনেক ফোন এসছেন, ম্যাডামের কাছেও অনেক ফোন এসছেন, আপনারা অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছেন। বিস্তৃত এই স্টেপসগুলি নেওয়ার পিছিয়ে উদ্দেশ্য হলো যে আমাদের কিছু ব্যাপার এরকম আসছে নজরে, যে জিনিসগুলি হয়তো আমাদের কেসেস বাড়ার সম্ভাবনা থাকতে পারে যদি আমরা সেইভাবে এখন থেকে সবাই মিলে যদি আমরা না মেনে চলি। ডিসিশন তো করবে, তাছাড়া যে আপনাদের মাধ্যমে সবাইকে বলবো এখনো সময় আছে, রাইট টাইম আছে, মেনটেন প্রপার কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। যদি আমরা না করি তবে আমরা কিন্তু সবাই মিলে আমরা দায়ী থাকবো সেই জন্য, কারণ গাইডলাইন্স নোটিফিকেশন দিয়ে শুধু কিছু করা যেতে পারবে না। ইটস নিডস সাপোর্ট ফ্রম অল সেকশনস অফ দ্য কমিউনিটি। এটা আরেকটা জিনিস যেটা আমরা হাইলাইট করব, আজকের দিনে যদি আমরা ট্রিটমেন্ট ফেসিলিটি অনুযায়ী দেখতে যাই, আমাদের টোটাল এখন অবধি কোভিড হসপিটাল, কোভিড হেলথ সেন্টার এবং কোভিড কেয়ার সেন্টার মিলে আমরা কিন্তু অলরেডি 16টা সেন্টার আইডেন্টিফাই করে নিয়েছি। 16টা সেন্টার আইডেন্টিফাই করে নিয়েছি এবং আমাদের কাছে অলমোস্ট আরও 1466টা বেড আমরা আইডেন্টিফাই করে রেখেছি। উইদিন এ কামিং ফিউ ডেজ সেগুলিকে আমরা ফাংশনাল স্ট্যাটাসে আমরা নিয়ে যাচ্ছি। স্যার কতটা বেড এখন ফাংশনাল আছে আপনার 1345, আর 1466টা বেড আইডেন্টিফাই হয়েছে, যেটাকে আমরা কিছুদিনের নোটিশের মধ্যে আমরা সিচুয়েশন বুঝে সেভাবে আমরা ব্যবস্থা করব। আর যে বিষয়টার জন্য আমরা আজকে এখানে প্রেস কনফারেন্স বিশেষ, এটা হলো ওভারঅল চিত্র, প্রত্যেক জেলায় পাঠিয়ে দিয়েছে। আপনারা তো জানেন যে গত 21 তারিখ একটা স্বাস্থ্য দপ্তর থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছিল যে যেই সব প্যাসেঞ্জার, ইনকামিং প্যাসেঞ্জার আমাদের রাজ্যে যারা আসবেন, কারণ আমরা জানি কারণ করোনা ভাইরাস কিন্তু ইম্পোর্টেড ভাইরাস। আমাদের এখানে যে কেসেস যখনই হয়েছে, প্রথম কেসটা যদি আপনারা মনে করে থাকেন গীতারানী কর্মকার, উনিও কিন্তু বাইরের থেকেই এসেছিল। তো আমরা ম্যাক্সিমাম কেসটা যে ভাইরাসের যে মানে আমাদের রাজ্যে যে প্রভাব তা কিন্তু ইম্পোর্টেডই। আমরা সেই অনুযায়ী আমরা করেছিলাম যে যেই সব প্যাসেঞ্জার বাইরের থেকে আসবেন তারা কোভিড-19 নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে আসবেন, RT-PCR, ট্রুনেট বা সিবিনেটের প্রায়র টু 72 আওয়ার্স অফ জার্নি। মানে যদি আমি জার্নি যদি শুরু করলাম তার আগে 72 ঘন্টার মধ্যে সেই টেস্ট রিপোর্টটা থাকতে হবে। সেটা ছিল আমাদের ইন জেনারেল একটা নোটিফিকেশন এয়ারপোর্ট, রেল স্টেশন, আইসিপি, চোরাই গাড়ি দিয়ে যারা আসবে তাদের জন্য। কিন্তু দেশের পরিস্থিতি, বিগত এক সপ্তাহের পরিস্থিতি দেখে আজকে আমরা ব্যাপারটা কিছুটা রিভিউ করলাম। রিভিউ করার পরে আমরা এই সিদ্ধান্তটা আমরা বসলাম এবং আমি যেটা বললাম যে প্রিন্সিপাল সেক্রেটারি স্যার 1-to-1 সবার সাথে কথা বলেছে, সবাই মতামত নিয়ে আমরা একটা ডিসিশনে যেটা পৌঁছেছি। আমাদের রাজ্যে কিছু স্পেশাল ট্রেন আবার আসবে ব্যাঙ্গালোর থেকে, কিছু ট্রেন হয়তো চেন্নাই থেকে আসবে, কিছু ট্রেন মুম্বাই থেকে আসবে, কিছু ট্রেন দিল্লি থেকে আসবে। আমরা করে দিয়েছি এই 4টা ট্রেন বা 4টা জায়গা, কারণ এই 4টা জায়গা আজকের দিনে ভারতবর্ষের হটস্পট হয়ে আছে। আপনারা সবাই জানেন, যদি আপনারা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাইটে যান, গেলে দেখতে পারবেন যে দোজ এরিয়াজ আর নাও দ্য হটস্পট। তো এখান থেকে আসলে ডেফিনেটলি আমাদের এক্সট্রা প্রিকশন কিছু নিতে হবে। এখন আমরা এই ট্রেনগুলি যারা আসছে ওই জায়গা থেকে যে ট্রেনগুলি আসবে, ইররেসপেক্টিভ অফ নেগেটিভ RT-PCR রিপোর্ট তাদের টেস্টিং এখানে করতে হবে।
রিপোর্ট নিয়ে আসলে পরেও তাদের এখানে টেস্ট করতে হবে। আমরা একটা স্ক্রিনিং করবো, আবার সেকেন্ড স্ক্রিনিং করবো, ওরা একটা নিয়ে আসবে, তারপর আমরা সেকেন্ড স্ক্রিনিং করবো। আশা করবো সবাই নেগেটিভ থাকবে, যদি পজিটিভ এসে পড়ে সো দ্যাট আমরা এট এ টাইম এট দ্য এন্ট্রি পয়েন্ট আমরা ওদেরকে আইডেন্টিফাই করতে পারি। শুধু তাই নয়, তারপরে রেসপেক্টিভ ডিস্ট্রিক্টে ওরা যাবে, যাওয়ার পরে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনের জন্য সাজেস্ট করব। তো আমরা আমাদের এখানে গত নভেম্বর মাসের পর থেকে ধীরে ধীরে কোয়ারেন্টাইনের এটা আমাদের আস্তে আস্তে আমরা একটু মানে এটাকে অনেক স্মুথ করে দিয়েছিলাম। তো এখন আমরা সেই স্টেপটা আবার নেওয়া ইনিশিয়েশন প্রসেস শুরু করেছি। তো সেই সব জায়গা থেকে যারা আসবে তাদেরকে আমরা কোয়ারেন্টাইন আমরা করব 7 ডেজ। 7 ডেজের মধ্যে যদি অ্যাসিম্পটোমেটিক থাকে তবে আমরা ওদেরকে কোয়ারেন্টাইন থেকে ফ্রি করে দেব। এই কথার বিষয়ে পরে আমরা আরো ডিসিশন হলো। ডিসিশন হওয়ার পরে আমরা ঠিক করলাম যে শুধু ট্রেন প্যাসেঞ্জারের ক্ষেত্রে না, যেসব প্যাসেঞ্জার ত্রিপুরা রাজ্যে আসবে তাদেরকে আমরা অ্যাডভাইস করব ফর কোয়ারেন্টাইন। স্যার এটাই তো ডিসিশন ছিল। তো তার মানে ট্রেনের ক্ষেত্রে তো যেদিন আসছে এদিন, এটা আমরা বাই আজকে রাত্রের মধ্যে হয়তো আমরা নোটিফিকেশনটা ইস্যু করব, হয়তো আপনারা কালকে পেয়ে যাবেন। ফর ইনকামিং এয়ার প্যাসেঞ্জার্স চুড়াইবাড়ি দিয়ে বা যারা আসবে তাদেরকে আমরা স্ক্রিনিং করার মাধ্যমে স্পেসিফিক্যালি আমরা কিছু কোয়ারেন্টাইন গাইডলাইন্স দিয়ে ওদেরকে আমরা অ্যাডভাইস করব। এই কারণে প্রিন্সিপাল সেক্রেটারি স্যার প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরকে রিকোয়েস্ট করেছেন সো দ্যাট বিগত দিনে যে আমাদের যে সেই অ্যাক্টিভিটিসটা হতো সেটা যেমন আবার হয়। কিন্তু ডুইং এ ভেরি গুড নাম্বার অফ টেস্ট, একটা ভালো নাম্বার সংখ্যায় কিন্তু টেস্ট করছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট। ওয়েস্ট ডিস্ট্রিক্টের টেস্ট কিছু রেলওয়ে স্টেশন থেকে কভার হচ্ছে, কিছু এয়ারপোর্ট থেকে কভার হচ্ছে, কিছু এজিএমসি থেকে কভার হচ্ছে। এবং আপনারা এখন এটাও জানেন যে আমাদের কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজ টিএমসিতে কিন্তু আরটিপিসিআর টেস্ট শুরু হয়ে গেছে। আমাদের ল্যাব স্ট্রেন্থেনিং এর একটা পার্ট ছিল যে টিএমসি কে স্ট্রেংথ করা, তো সেটা কিন্তু গত 3 দিন ধরে কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজেও আরটিপিসিআর টেস্ট হয়ে গেছে। তো এই ইনফরমেশনটাও আমি আপনাদের মাধ্যমে যেটি প্রশ্নটা করেছেন ভালো হয়েছে, আমি ইনফরমেশনটা দিয়ে দিই। এজিএমসিতে দেখা যাচ্ছে কি, সাপোজ যেমন আমরা আরটিপিসিআর বা ট্রুনেট সিভিনেট রিপোর্ট নেগেটিভ রিপোর্ট আমরা চাই, যেটা 21 তারিখ থেকে আমরা নোটিশ ইস্যু করে 24 তারিখ থেকে লাগু করেছিলাম। সারের লেভে মানে প্রত্যেক দিন 4টার সময় প্রায় 50 থেকে 70-80 জন আরো বেশি লাইন ধরে থাকে ফর কালেকশন অফ দ্য ইন্ডিভিজুয়াল নেগেটিভ রিপোর্ট অফ দ্য আরটিপিসিআর। কারণ ওরাও কোনো না কোনো রাজ্যে যাওয়ার জন্য আসে। তাতে কি হচ্ছে, এক তো ওইখানে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা ওরা ভঙ্গ হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে মিশন ডাইরেক্টর এনএচএম স্যার, আমি এবং টিএমসি দ্বারা সরকারের নির্দেশ অনুযায়ী আমরা বসে আমরা ঠিক করলাম যে টিএমসিতে ল্যাব ইমিডিয়েটলি চালু করতে হবে। এটা গত বছর থেকে প্রসেসে ছিল কিন্তু কোনো কারণবশত হয়নি, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু শুরু হয়েছে। আমার এটা একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের একটা আরেকটা সেন্টারও হয়েছে আরটিপিসিআর টেস্টের জন্য, যদি কেউ এরকম থাকে যার নিজের কারণে টেস্ট করে সেটা বাইরে যাবে, তো ডেফিনেটলি আপনারা টিএমসিতে গিয়ে সেটাকে অ্যাভেল করুন, কারণ সেটা কস্ট বেসিস হবে। এটা আপনারা টিএমসি থেকে যোগাযোগ করবেন, কারণ রেটের অলরেডি একটা আছে আমার কাছে যতটুকু ধারণা স্যার এটা 800 500 ফার্স্ট মান্থের জন্য 500 তারপর থেকে 800 একটা রেট ফিক্স করে দিয়ে দিয়েছে। এজেন্সি ফ্রি অফ কস্ট, এজেন্সি ফ্রি অফ কস্ট। তাহলে কি এখন আর এজেন্সিতে করাই যাবে না, না করা যাবে না আমরা এটা বলছি না। কেউ যদি স্মুথলি গিয়ে টেস্ট করাতে চায় তো কম্পারেটিভলি না, আমি স্যাম্পল দিলাম স্মুথলি, কিন্তু রিপোর্ট আনতে গিয়ে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার দাঁড়িয়ে আরো অসুবিধা হলো। তো এটা ইনফরমেশন হলো, কেউ যদি ওইখানে একটু কম্পারেটিভলি একটু কমই ভিড়টা থাকবে ইনিশিয়ালি আশা করি, তো গেলে স্মুথলি স্যাম্পলটাও দিতে পারবে আর রিপোর্টটা স্মুথলি নিয়ে আসতে। আমি একটা एग्जांपल দিচ্ছি। আমি যদি 2021 এর যদি আমি কেসেস দেখি, তো আমার 50% কেসেস এখন অবধি যত কেসেস এসছে 2021 এ 50% কেসেস কিন্তু এজ গ্রুপ 20 থেকে 40 ইয়ার্স, 20 থেকে 40 বছরের 50% কেসেস। যেটা বলছেন শিশুদের কি হয়েছে নাকি
10 বছরের নিচে শিশুরা আছে যারা 1.95% কেসেস অফ দ্য টোটাল কেসেস যেটা পজিটিভ। একটা ভালো জিনিস কি, মোর দেন 80 ইয়ার্সে আমার লেস দেন 1% কেসেস, লেস দেন 80 ইয়ার্স, যেটা গত বছর কিন্তু মোর দেন 80 ইয়ার্সে ম্যাক্সিমাম কেসেস ইনভলভ হয়েছে। এটার দুইটা পার্সপেক্টিভ আছে। একটা পার্সপেক্টিভ হলো একের পর না না 80% লেস দেন 1%। এটার দুইটা পার্সপেক্টিভ। একটা পার্সপেক্টিভ হলো আপনি দেখেন চিন্তা করে যে যেই গাইডলাইনে আমাদের টিকাকরণ ভ্যাকসিনেশন হচ্ছে 45 ইয়ার্স এবং 45 এর নিচে তখন আমার চালু হয়নি। তা আমার এখানে কেসেসের সংখ্যা পার্সেন্টেজ কোন কোন এজ গ্রুপে বেশি? 20 to 40%। তার মানে ভ্যাকসিনেশনের একটা ডেফিনেটলি রোল আছে, ডেফিনেটলি একটা রোল আছে। এক নাম্বার জিনিস। দুই নাম্বার জিনিস, ওই এজ গ্রুপে বেশি কেন? কারণ ওই এজ গ্রুপের লোকেরাই কিন্তু সবচেয়ে বেশি আউটডোরে যায়। কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কিন্তু সবচেয়ে বেশি অবহেলা তারাই এই এজ গ্রুপের থেকেই ম্যাক্সিমাম হচ্ছে, এবং ওই এজ গ্রুপের তারাই দেখবেন কোনো না কোনোখানে দাঁড়িয়ে গল্প করছে, আড্ডা মারছে, এই করছে সেই করছে। তো ডেফিনেটলি এই এজ গ্রুপটা কিন্তু আমার প্রোন এজ গ্রুপ। তো সেই তথ্য দিয়েই বোঝা যায় যে আমাদের সেই জিনিসগুলি মানতে হবে। তো এটা আমার বিশেষ বিশেষ রিকোয়েস্ট থাকবে যে 20 to 40 ইয়ার্সের 50% কেসেস যদি হয়, তারা তো নিশ্চয়ই বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে যদি তারা ভাইরাসটা ক্যারি করে, ওই মোর দেন 80 বা 70, 50 এর উপরে যারা আছে তাদেরকে কিন্তু ইনফেকশন ছড়াতে পারে। তো বিনম্রভাবে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ 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 adhere to the COVID appropriate behavior. COVID appropriate behavior শুধু মাস্ক পরা নয়, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কিন্তু শুধু মাস্ক পরা নয়। টোটাল 15টা জিনিস আছে যে জিনিসটা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারের মাধ্যমে পড়ে। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন বা যারা এটা দেখবেন, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ওয়েবসাইটে গিয়ে একটা গাইডলাইন আছে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। সেটার মধ্যে কি আছে, সেটা একটা পিক্টোরাল গ্রাফিক্সের মধ্যে বলা আছে, 36 পেজেস। সেটা যদি বাচ্চাদেরকেও দেখেন, বাচ্চারাও বুঝতে পারবে। প্লিজ এটাকে কনসিডার করবেন এবং মেনটেন অল দ্য ডাইরেকশনস ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট। কোঅপারেট করুন, হেল্প আস টু হেল্প ইউ। আজকে এটা একটা সিদ্ধান্ত হয়েছে যে যে কোনো এন্ট্রি পয়েন্টসে, মানে প্রথমটা একটা বলুন তো, গণহারে যে পরিবহন মানে যারা পজিটিভ পাওয়া যাচ্ছে তারা পাবলিক ট্রান্সপোর্টটাই ইউজ করছে, জেনারেল গাড়ি ইউজ করে বাড়িতে যাচ্ছে। আজকে এটা নিয়ে আজকে কথা হয়েছে। এটা অলরেডি আমাদের যারা ডিএম এবং সিএমও যারা ছিলেন এবং প্রিন্সিপাল সেক্রেটারি, বাকি অন্য সেক্রেটারিও ছিলেন, এডুকেশন সেক্রেটারি ছিলেন, রেভিনিউ সেক্রেটারি ছিলেন, সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট ছিলেন, মিলে যে আমরা এটাই করলাম, পজিটিভ পেশেন্টকে এখন নর্মাল নিজের থেকে কোনো ভেহিকেল বা কোনো কিছু করে ড্রপ করার জন্য আমরা অ্যালাউ করব না। পজিটিভ পেশেন্ট যদি আসে, পজিটিভ পেশেন্ট এক জায়গায় থাকবে, রেসপেক্টিভ ডিপার্টমেন্টের থেকে গাড়ি দিয়ে রেসপেক্টিভ ডিস্ট্রিক্টে, সাপোজ আগরতলায় পজিটিভ আসলো, ওর বাড়ি হলো উদয়পুর, তখন আগরতলায় পজিটিভ এয়ারপোর্টে ফর এক্সাম্পল আসলো, ওইখান থেকে একটা নিয়ারেস্ট কোভিড সেন্টারে ওকে নিয়ে যাওয়া হবে, কিছুক্ষণ ওখানে থাকবে। তো একটা সময় যখন এগ্রিগেশন অফ সার্টেন নাম্বার অফ পজিটিভ পেশেন্টস হয়ে যাবে অফ দ্যাট রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট, তো সরকারি গাড়িতে যেখানে সব প্রোটোকল মেনে তাকে সেই ডিস্ট্রিক্টের কাছাকাছি নিয়ে যাওয়া হবে। যাওয়ার পরে ওই ডিস্ট্রিক্ট টেক আপ করবে, টেক আপ করে পেশেন্টকে নিয়ে আদার কোভিড কেয়ার সেন্টার বা আদার হোম আইসোলেশন যেখানে সেইভাবে সেটা ব্যবস্থা করা হবে। এটা আজকে একটা সিদ্ধান্ত হয়েছে। ডিপার্টমেন্ট এটাকে পজিটিভভাবে দেখছে। আমাদের কেসের সংখ্যা আজকে অনেক বেশি, 166 জন। তো ডেফিনেটলি আমাদের টেস্টের সংখ্যা নিশ্চয়ই বেশি, হ্যাঁ অনেকই বেশি। আজকের দিনে আমাদের যদি টোটাল টেস্টের সংখ্যা দেখি তো 5075টা টেস্ট হয়েছে, 5075, 5075। এবং 2021-এ আজকের দিনই সবচেয়ে বেশি টেস্ট আমরা করতে পেরেছি। এবং আপনারা জানেন যে 2020-তেও আমরা যা টেস্ট করেছি 5000 কিন্তু সহজে আমরা ক্রস করতে পারিনি।
কিন্তু 2021-এ এসে কিন্তু আমরা 5000-এ বেঞ্চ মার্কটা ক্রস করতে পেরেছি টেস্টিংয়ের ক্ষেত্রে। আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছেন ভ্যাকসিনেশনেও ওরা কন্ট্রিবিউট করছেন, ওরা ডুয়েল কাজ করতে হচ্ছে ওদেরকে, টেস্টিংও করতে হচ্ছে, ভ্যাকসিনও করতে হচ্ছে। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমি আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার এবং এই সিস্টেমে যারা কাজ করছেন সবাইকে আমি কনগ্রেচুলেট জানাই এবং আশা করি যে স্পিরিটটা যে নিয়ে কাজ করছে এটা আমরা আগামী দিনে বজায় রাখতে পারবো।